গোটা দেশ এখন নির্বাচনের জ্বরে কাঁপছে। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম, সবখানেই একটাই আলোচনা, কে আসছে ক্ষমতায়। গত এক বছরে আমরা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জরিপ দেখেছি। কোনো জরিপ বলছে বিএনপি পাবে 70% ভোট, আবার কেউ বলছে জামাত পাবে মাত্র 19% ভোট, আবার কোনো জরিপে ব্যবধানটা খুবই কম। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন, আসল সত্যটা কি? আচ্ছা, 1000 বা 5000 মানুষের টেলিফোন জরিপ কি 18 কোটি মানুষের, বিশেষ করে 3 কোটি নতুন ভোটারের মনের কথা বলতে পারে? গবেষণায় একটা কথা আছে, ইউর রেজাল্ট ডাজেন্ট ম্যাটার বাট ইউর মেথোডোলজি ডাজ। অর্থাৎ ফলাফল কি এলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জরিপটা কিভাবে করা হয়েছে। আজকের মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকেই চ্যালেঞ্জ করব। আমরা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ দুটি লাইভ জরিপের ফলাফল। কোনো কাগজে কলমে নয়, এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে। অংশ নিয়েছেন দেশের 5টি সেরা বিশ্ববিদ্যালয়ের 87,000 মেধাবী শিক্ষার্থী। যেই তরুণেরা 2024-এর জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, 2026-এর নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে, বিএনপি নাকি জামাত? ইতিহাস বলছে 1990 সালে ছাত্ররা যা চেয়েছিল, 1991-এর নির্বাচনে দেশ সেটাই দেখেছিল। 2026-এ কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? চেয়ার শক্ত করে বসুন, আগামী 15 মিনিট আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে। স্বাগতম আমাদের বিশেষ প্রতিবেদনে। প্রথমে আসুন দেখি গত এক বছরে প্রকাশিত প্রধান 4টি জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে। মোটা দাগে ফলাফলগুলো নিম্নরূপ। 1, ইএসডিএ জরিপ, সবচেয়ে বেশি আলোচিত জরিপ। এখানে অংশ নিয়েছিলেন 20,495 জন। ফলাফল কি? বিএনপি 70%, জামাত 19% এবং এনসিপি 2.6%। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টোরি পাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই 20,000 মানুষ কারা? তারা কি সারা দেশের প্রতিনিধিত্ব করে? 2, প্রথম আলো জরিপের সাইজ মাত্র 1342 জন। ভাবা যায় 18 কোটি মানুষের দেশে মাত্র 1300 মানুষের মতামতে সরকার গঠন করে ফেলা হচ্ছে। ফলাফল কি ছিল? বিএনপি 66%, জামাত 26%। 3, IRI এর জরিপ, স্যাম্পল সাইজ 4,985 জন। এখানে কিন্তু ব্যবধান কমে এসেছে। ফলাফল বিএনপি 33%, জামাত 29%, এনসিপি এবং চরমোনাই 6%। লক্ষ্য করুন, এখানে বিএনপি ও জামাতের পার্থক্য মাত্র 4%। এদিকে ইনোভেশন কনসাল্টিং জরিপে স্যাম্পল সাইজ ছিল 10,413 জন। ফলাফল বিএনপি 41%, জামাত 30% এবং এনসিপি 4%। এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। কেউ বলছে বিএনপি 70%, আবার কেউ বলছে 33%। এই বিশাল ভেরিয়েশন প্রমাণ করে এদের যে মেথোডোলজি বা পদ্ধতিতে ত্রুটি আছে। বেশিরভাগ জরিপ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ। এখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ আছে। তথাপি এই জরিপগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখা যায়, কিন্তু রায় দিতে পারে না। রায় বুঝতে হলে আমাদের যেতে হবে আসল ফিল্ডে। এবার আসুন আসল চিত্র, যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ। এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী প্রায় 87,000 ভোটার। এরা কারা? এরা বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরিসংখ্যান আসুন ব্রেকডাউন দেখি। ডাকসু প্রায় 30,000 ভোটার, রাকসু 20,000 ভোটার, চাকসু 18,000 ভোটার, জকসু প্রায় 11,000 ভোটার, জাকসু প্রায় 8,000 ভোটার। কেন এটি সেরা জরিপ? 1, স্যাম্পল সাইজ 87,000 মানুষ এখানে অংশগ্রহণ করেছে, যা যে কোনো প্রচলিত জরিপের চেয়ে বহুগুণ বড়। এই 87,000 শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি। এরা টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে। এরা ছুটিতে বাড়ি যায়, সমাজের সাথে মেশে। 3, ডেমোগ্রাফি, এদের লিঙ্গ অনুপাত 55:45 নারী পুরুষ এবং বয়স 18 থেকে 28, অর্থাৎ এরা টিপিক্যালি জেনজি। 4, সচেতনতা, এরা প্রত্যেকেই শিক্ষিত এবং রাজনৈতিকভাবে অতি সচেতন। এরা হুজুগে কাউকে ভোট দেয় না। ফলাফল কি? এই 5টি নির্বাচনের ফলাফল আমাদের চোখ কপালে তুলে দিয়েছে। প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা তাদের সমমনা প্যানেল একচেটিয়া ভূমিধস বিজয় অর্জন করেছে। প্রচলিত জরিপ যেখানে বিএনপিকে 70% দেখাচ্ছিল, সেখানে দেশের 87,000 সচেতন তরুণ
ব্যালট পেপারে জামাত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে। এটি কোনো অনুমান নয়, এটি হার্ড ফ্যাক্ট। এই ফলাফল কেন জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ? কারণ আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় 1/4 বা 25% হলেন 18 থেকে 29 বছর বয়সী তরুণ, সংখ্যায় যা প্রায় 3 কোটি। এর সাথে যুক্ত করুন আরও 1 কোটি মানুষকে যারা গত 15 বছরের ফ্যাসিস্ট জমানায় ভোট দেওয়ার সুযোগ পাননি। অর্থাৎ প্রায় 4 কোটি ভোটার এবার গেম চেঞ্জার। এই তরুণরাই 2024-এর জুলাইতে ঐতিহাসিক এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। এরা কেন বিএনপি বা সেকুলার দলগুলোকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিল? এর পেছনে কারণ রয়েছে 3টি। 1, কর্তৃত্ববাদী মনোভাব। এই প্রজন্ম স্বৈরাচার ঘৃণা করে। তারা বিএনপির অতীত আমলের মাস্তানি বা দখলদারিত্ব ভোলেনি এবং বর্তমানে যেগুলো চলছে সেগুলো তারা ভুলছে না। 2, সাংগঠনিক শৃঙ্খলা। 5 আগস্টের পর শিবিরের কর্মীরা যে শৃঙ্খলা দেখিয়েছে, ট্রাফিক কন্ট্রোল করেছে, মন্দির পাহারা দিয়েছে, তা তরুণদের মুগ্ধ করেছে। 3, নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা। জেনজি প্রজন্ম দুর্নীতিমুক্ত এবং ওয়েলফেয়ার বা কল্যাণমূলক রাজনীতি চায়। তারা দেখেছে প্রচলিত দলগুলোর চেয়ে ইসলামী ধারার রাজনীতি অনেক বেশি স্বচ্ছ। এই 3 কোটি তরুণ যখন বাড়িতে যাবে, যখন পাড়া মহল্লায় কথা বলবে, তখন তাদের এই মনোভাব কেবল তাদের পরিবারের উপর নয়, পুরো জনপদের উপর প্রভাব ফেলবে। একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, গ্রামের ওপিনিয়ন লিডার, সে যখন বাবাকে বলবে, বাবা আমরা ক্যাম্পাসে এদের দেখেছি, এরা ভালো, তখন সেই বাবাও ধানের শীষ রেখে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। ইতিহাস সবসময় ভবিষ্যতের পথ দেখায়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন বারবার জাতীয় রাজনীতির ব্যারোমিটার হিসেবে কাজ করেছে। 1990 সালের কথা মনে আছে? স্বৈরাচার এরশাদ পতনের পর দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিধস বিজয় পেয়েছিল। তখন অনেকেই বলেছিল, ছাত্ররা ভোট দিয়েছে তো কি হয়েছে, গ্রামে তো আওয়ামী লীগ শক্তিশালী। কিন্তু 1991 সালে জাতীয় নির্বাচনে কি দেখা গেল? বিএনপি অভাবনীয় বিজয় অর্জন করে সরকার গঠন করল। ক্যাম্পাসের হাওয়া সারা দেশে ছড়িয়ে গেল। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা ঠিক একই প্যাটার্ন দেখছি। পার্থক্য শুধু পতাকার রঙে। 90-এ ছিল ছাত্রদল, 2026-এ এসে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মভিত্তিক কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শিক্ষার্থীদের এই যে বিশাল সমর্থন, এটা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য একটি স্পষ্ট সামাজিক রাজনৈতিক সংকেত, অর্থাৎ সোশিও পলিটিক্যাল সিগন্যাল। এটি কোনো যান্ত্রিক পূর্বাভাস নয়, এটি সমাজের পালস। সমাজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের মশাল এখন ইসলামী শক্তির হাতে। একদিকে মিডিয়ার ছোট ছোট জরিপ বলছে বিএনপি এগিয়ে, অন্যদিকে দেশের 87,000 মেধাবী তরুণের লাইভ ব্যালট বলছে জামাত বা ইসলামী শক্তি এগিয়ে। আপনি কাকে বিশ্বাস করবেন? যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, যারা দেশের ভবিষ্যৎ গড়বে, তাদের রায়কে, নাকি 1300 মানুষের টেলিফোন জরিপকে? ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং জকসু, এই 5টি নাম শুধু ক্যাম্পাস নয়, এগুলো আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি। আগামী ফেব্রুয়ারিতে যখন ব্যালট বাক্স খোলা হবে, তখন হয়তো দেখা যাবে প্রচলিত সব জরিপ ভুল প্রমাণিত হয়েছে এবং ক্যাম্পাসের সেই সবুজ বিপ্লব জাতীয় সংসদে আছড়ে পড়েছে। যে তরুণরা ফেসিবাদ হটিয়েছে, তারা কোনোভাবেই পুরনো দিনের দখলদারিত্বের রাজনীতি ফিরিয়ে আনবে না। তারা বেছে নিয়েছে মেধা, নৈতিকতা এবং শৃঙ্খলা। এখানে আরেকটা বড় খেলা আছে। দেখুন, রাজনীতিতে আবেগ দিয়ে স্লোগান দেওয়া যায়, কিন্তু সরকার গঠন করতে হলে লাগে কঠিন গণিত বা পিওর ম্যাথমেটিক্স। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় জরিপে। গত কয়েক সপ্তাহ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, জামাতে ইসলামী কেন এনসিপির মতো নতুন দলকে বা চরমনাইয়ের মতো ভিন্ন ধারার দলকে নিয়ে এত বড় জোট করছে? জামাত কি একা নির্বাচন করতে পারতো না? অনেকে বলছিলেন জামাত দুর্বল হয়ে গেছে তাই জোট করছে। কিন্তু আজ আমাদের হাতে এসেছে আরেকটি বিখ্যাত সংস্থা ন্যারেটিভের লেটেস্ট জরিপ। এই জরিপ দেখার পর আপনার সব প্রশ্নের উত্তর মিলে যাবে। বোঝা যাবে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান কেন এই জোটের জন্য এত স্যাক্রিফাইস করছেন। ন্যারেটিভ কোনো বইফের সংস্থা নয়। আপনারা দেখেছেন গত 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তথা জকসু, ডাকসু, রাকসু ইত্যাদি তাদের পিপল সার্ভে বা পূর্বাভাস 100% মিলে গিয়েছিল। অর্থাৎ তাদের মেথোডোলজি বা ডেটা কালেকশন অত্যন্ত নিখুঁত। প্রথমে আসি প্রধান দুটি দলের শক্তিমত্তার বিচারে। ন্যারেটিভের জরিপ বলছে বিএনপির আছে 34.7% জনসমর্থন, আর জামাতে ইসলামীর 33.6% জনসমর্থন। পার্থক্য কত? মাত্র 1.1%। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। 1991 বা 2001 সালেও জামাত ও বিএনপির ভোটের ব্যবধান ছিল আকাশ পাতাল, কিন্তু 2026 সালে এসে
সেই ব্যবধান নেমে এসেছে মাত্র 1%। এর মানে হলো জামাত এখন আর বিএনপির জুনিয়র পার্টনার নয়, বরং সমানে সমান শক্তি। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট পাস দ্য পোস্ট। এখানে 1% ভোটে পিছিয়ে থাকলেও আপনি আসন হারাবেন। যদি জামাত একা নির্বাচন করত, তবে এই 33.6% ভোট নিয়েও তারা হয়তো বিএনপির কাছে 100টি আসনে সামান্য ব্যবধানে হেরে যেত, কারণ বিএনপি 34.7% নিয়ে জিতে যেত। ঠিক এই জায়গাটিতেই জামাত নেতৃত্বের দূরদর্শিতা কাজ করছে। তারা ইমোশন দিয়ে না ভেবে ডেটা দিয়ে ভেবেছে। তারা বুঝতে পেরেছে এই 1.1% গ্যাপ পূরণ করতে এবং বিএনপিকে ওভারটেক করতে তাদের অ্যালাইজ বা মিত্র দরকার। এখন আসুন জোটের শরিকদের বা ছোট দলগুলোর ভোটের অঙ্কে। ন্যারেটিভের জরিপ বলছে জাতীয় নাগরিক পার্টির ভোট এখন 7%, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের ভোট 3%, অন্যান্য এলডিপি, এবি পার্টি, খেলাফতে মজলিস এদের ভোট সব মিলে 2%। অনেকে এনসিপির 7%কে ছোট মনে করতে পারেন, কিন্তু মনে রাখবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে 1% ভোটও সরকার পরিবর্তন করে দিতে পারে। সেখানে 7% বিশাল ব্যাপার। এনসিপির এই 7% ভোট মূলত কারা? এরা হলো জেনজি, ফার্স্ট টাইম ভোটার এবং এন্টি এস্টাবলিশমেন্ট তরুণ। এরা বিএনপিকে ভোট দিত না, আবার জামাতের কনজারভেটিভ ইমেজের কারণে জামাতকেও ভোট দিত না। কিন্তু যখন এনসিপি জোটে আছে, তখন এই 7% ভোট সরাসরি জামায়াতের বাক্সে ট্রান্সফার হবে। অন্যদিকে চরমোনাইয়ের 3% ভোট সারা দেশে 3% কম মনে হলেও বরিশাল, খুলনা বা নির্দিষ্ট কিছু পকেটে তাদের ভোট 15 থেকে 20%। এই ভোটগুলো যখন জামায়াতের 33.6%-এর সাথে যুক্ত হবে, তখন সেই নির্দিষ্ট আসনগুলোতে বিএনপি জামানত হারাবে। এখন আসুন আসল ম্যাজিকে। রাজনীতির ভাষায় একে বলা হয় সিনার্জিক ইফেক্ট। সাদামাটা যোগফল কি বলে? জামায়াতের 33.6, বিএনপির 34.7, লড়াই সমানে সমান। কিন্তু যখন জোট হয়, অর্থাৎ জামাতের 33.6, এনসিপির 7, চরমোনাইয়ের 3 এবং অন্যান্য 2, তখন মোট কত দাঁড়ায়? 45.6%। অর্থাৎ জোটগতভাবে জামাত জোটের বেস ভোট বা নিশ্চিত ভোটই হলো 45.6%। বিএনপির ভোট কত? সর্বসাকুল্যে ওই 34.7%। পার্থক্য কত হয়ে গেল? প্রায় 11%। এখন অনেকেই বলবেন, ভাই বিএনপির সাথেও তো অনেকের জোট আছে। ভাই, নুরুর দল, গণ অধিকার পরিষদ, জোনায়েদ সাকির, গণসংহতি কিংবা ওয়ার্কার্স পার্টি, এদের সর্বসাকুল্যে ভোট 1%ও হবে না। অর্থাৎ বিএনপির সব মিলে 35% ভোটের বেশি হচ্ছে না। সেখানে জামাত কত? 45। কিন্তু খেলা এখানে শেষ নয়। সিনার্জিক ইফেক্ট বলে, যখন ভোটাররা দেখে একটি জোট এত শক্তিশালী, অর্থাৎ 45% ভোট তাদের পকেটে, তখন ফ্লোটিং ভোটার বা দোদুল্যমান ভোটাররা, যারা সাধারণত 10 থেকে 15% থাকে, তারা বিজয়ী দলের দিকে ঝুঁকে পড়ে। একেই বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। এই ফ্লোটিং ভোটারদের অন্তত 5% যদি জোটের দিকে আসে, তবে মোট ভোট দাঁড়ায় 45.6% প্লাস 5%, অর্থাৎ 50.6%। এটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন জোটের ভোট। অন্যদিকে বিএনপি যদি ফ্লোটিং ভোটার কিছু পায়ও, তাদের 40% ক্রস করা কঠিন হবে, কারণ তাদের কোনো শক্তিশালী মিত্র নেই। ন্যারেটিভের জরিপ অনুযায়ী জোটবদ্ধ হওয়ার কারণে জামাত জোট এখন বিএনপির চেয়ে প্রায় 15% ভোটে এগিয়ে, অর্থাৎ 50 বনাম 35। সংসদীয় গণতন্ত্রে 15% ভোটের ব্যবধান মানে কি জানেন? এর মানে হলো ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস জয়। যদি 300 আসনের মধ্যে নির্বাচন হয় এবং একটি পক্ষ 15% ব্যবধানে এগিয়ে থাকে, তবে প্রতিপক্ষ দল বিএনপি হয়তো 50 থেকে 60টির বেশি আসন পাবে না। জামাত এই অঙ্কটি কষেই এনসিপির আবদার মেনে নিয়েছে, চরমোনাইকে ছাড় দিচ্ছে। তারা জানে এনসিপিকে 10 থেকে 20 সিট দিলেও দিন শেষে সরকার গঠন করবে জামাত জোটই। বিএনপি এখানে একা। তাদের সমমনা দলগুলো যেমন গণ অধিকার পরিষদ বা অন্যরা খুব একটা ফ্যাক্টর নয়। বিএনপির নিজস্ব 34.7% ভোট দিয়ে তারা হয়তো শক্তিশালী বিরোধী দল হলেও হতে পারে, কিন্তু সরকার গঠন করার মতো ম্যাজিক ফিগার, অর্থাৎ 151 আসন পাওয়া তাদের জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শেষ কথা হলো, জামাতি ইসলামীর জন্য এই জোট কোনো বিলাসিতা ছিল না, এটি ছিল সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা উইনিং ফর্মুলা। ন্যারেটিভের জরিপ আমাদের চোখ খুলে দিয়েছে। যারা বলছিলেন জামাত একা লড়লেই ভালো করতো, তারা আসলে আবেগের কথা বলেছিলেন। বাস্তব ডাটা বলছে একা লড়লে জামাত হয়তো শক্তিশালী হতো, কিন্তু ক্ষমতায় যেতে পারতো না। বিএনপি যেতে যেত, কিন্তু এনসিপি ও চরমোনাইকে সাথে নিয়ে জামাত এখন অপ্রতিরোধ্য। 50% জনসমর্থন নিয়ে তারা এখন ক্ষমতার দ্বার প্রান্তে। তবে এখানে চরমোনাই যদি বেশি বাড়াবাড়ি করে, তবে চরমোনাইকে বাদ দিলেও
3% মাত্র বাদ যাবে। তারপরও জামাতের পকেটে কিন্তু প্রায় 42% ভোট এখনো থাকবে, অর্থাৎ বিএনপির চেয়ে 7% ভোট বেশি। 12 ফেব্রুয়ারি ব্যালট পেপারে এই 15% ব্যবধানের প্রতিফলন দেখা যাবে। তখন বোঝা যাবে ডাক্তার শফিকুর রহমানের এই মাস্টার স্ট্রোক কতটা সময় উপযোগী ছিল। বন্ধুরা, আপনারা কি ন্যারেটিভের এই জরিপের সাথে একমত? আপনাদের এলাকার চিত্র কি বলে জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।